হ্যালো, তোমরা সব ভালো আছো? শুনতে পাচ্ছ আমাকে? আসসালামু আলাইকুম স্যার। জি স্যার। ওয়ালাইকুম স্যার, আলহামদুলিল্লাহ। স্যার হ্যাঁ, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। একটু ভুল হয়ে গেছে যে আমি লিংক অন্য গ্রুপে পাঠিয়ে ওয়েট করছিলাম আর কি, এই কারণে আসলে একটু লেট হয়ে গেছে। ওকে, তো আমরা শুরু করি আর কি। আমরা প্রথম একটা ক্লাসে মনে হয় করেছি, সেখানে এমএল এর ইন্ট্রোডাকশনটা আমরা আলোচনা করেছিলাম। তো সেখানে সেখানে আমরা কি দেখছিলাম যে 4 রকম ভাবে আমরা মেশিন লার্নিং টেকনিক ইউজ করতে পারি। একটা সুপারভাইজড লার্নিং, একটা আনসুপারভাইজড, একটা সেমি সুপারভাইজড, একটা হলো রিইনফোর্সমেন্ট। তো আজকে আমরা একটা সুপারভাইজ লার্নিং এর দিকে আগাবো। সেটা সুপারভাইজ লার্নিং এ দুই ভাবে সুপারভাইজ লার্নিং ইউজ করা যায়। একটা হলো একটা রিগ্রেশন, একটা হলো ক্লাসিফিকেশন। তো সেখান থেকে আমরা একটু আগাবো আর কি। আমি একটু স্লাইডটা ওপেন করি। সরি, এটা না। এখান থেকে আমরা একটু সেগুলো তোমরা দেখতে পাচ্ছ। আচ্ছা, তো সুপারভাইজ লার্নিং আমরা দুই ভাবে করতে পারি। একটা একটা রিগ্রেশন, একটা হলো ক্লাসিফিকেশন, তাই না? তো রিগ্রেশনটা কি বলছে? রিগ্রেশন অ্যালগরিদম আর ইউজড ইফ দেয়ার ইজ এ রিলেশনশিপ বিটুইন ইনপুট ভ্যারিয়েবল অ্যান্ড দ্য আউটপুট ভ্যারিয়েবল। ইট ইজ ইউজড ফর প্রেডিকশন অফ কন্টিনিউয়াস ভ্যারিয়েবল। ইজ ভেরি ইম্পর্টেন্ট টার্ম। কন্টিনিউয়াস ভ্যারিয়েবল। কন্টিনিউয়াস মানে একটা, সোজা কথা, একটা নিউমেরিক ফিগার হবে আর কি, যে প্রেডিকশনে দুটোই প্রেডিকশন হবে, ক্লাসিফিকেশন এবং রিগ্রেশনে। যে সুপারভাইজ লার্নিং টেকনিকে প্রেডিকশনের সময় আমরা একটা কন্টিনিউয়াস ভ্যালু পাই, অর্থাৎ একটা নিউমেরিক ভ্যালু পাই, তখন এটা হবে রিগ্রেশন। আর ক্লাসিফিকেশন হবে যখন আমরা ক্যাটাগরি করি, তাই না? ক্যাটাগরি করি, ক্লাসে ভাগ করি, তখন হবে এটা ক্লাসিফিকেশন। যেমন লিনিয়ার রিগ্রেশনে কিন্তু অনেকগুলো এক্সাম্পল দেখা যাচ্ছে যে যেমন এখানে লিনিয়ার রিগ্রেশনের এক্সাম্পল, এই যে একটা আমাদের রিগ্রেশন এক্সাম্পল, লিনিয়ার রিগ্রেশন, একটা রিগ্রেশন ট্রিজ, নন লিনিয়ার রিগ্রেশন, অনেকগুলো রিগ্রেশন টাইপস আছে, পলিনোমিয়াল রিগ্রেশন, অনেকগুলো টাইপস আছে। তো লিনিয়ার রিগ্রেশনটা খুব পপুলার। লিনিয়ার কেন? যে একটা লাইন দিয়ে আসলে এটা এই রিগ্রেশনটা তৈরি হয় আর কি, তাই না? আর ক্লাসিফিকেশনের মধ্যে অনেকগুলো পপুলার অ্যালগরিদম আছে, র্যান্ডম ফরেস্ট ডিসিশন ট্রি, লজিস্টিক রিগ্রেশন, তাই না? এসবিএম, হ্যাঁ, তারপরে আরো আছে, কেএনএন আছে। এগুলো সবই কিন্তু ক্লাসিফিকেশন অ্যালগরিদম। এখন একটু আমরা আসি মডেল ইভালুয়েশন, তাই না? একটা মডেল তৈরি করলে শুধু হবে না, মডেলটা ইভালুয়েট করতে হবে। যে রিগ্রেশনের জন্য ইভালুয়েশন প্যারামিটার কি কি বা মেট্রিক্স বলা হবে। একটা হলো আমাদের এই যে মিন স্কোয়ার্ড এরর, একটা হলো রুট মিন স্কোয়ার থেকে তো রুট মিনটা আসবে, আর একটা হলো মিন অ্যাবসোলিউট এরর, আর একটা হবে আর স্কোয়ার্ড, আর টু স্কোর যেটাকে বলা হয়। এগুলো আমরা একটু আস্তে আস্তে আলোচনা করব। তো প্রথমে তার মানে একটা মডেল তৈরি করলে শুধু হবে না, এর মডেলটা কেমন পারফর্ম করছে, হ্যাঁ, সেটা আমাদের দেখতে হবে আর কি। সেটা কিভাবে দেখবো? যে এটা মেনলি তিনটা প্যারামিটার দিয়ে আমরা দেখি, তিনটা ম্যাট্রিক্স দিয়ে দেখি। একটা হলো মিন স্কোয়ার্ড এরর, একটা মিন অ্যাবসোলিউট এরর, একটা হলো আর স্কোয়ার্ড আর টু স্কোর অ্যাকচুয়ালি।
আর টু স্কোরটা কি সেটা একটু আমরা একটু দেখে নিই। আমার তোমাদের এগুলো জানাই আছে, আমি জাস্ট একটু রিকল করে দিচ্ছি। ক্লাসিফিকেশন আর পরে আলাপ করব, যে এই যে ক্লাসিফিকেশন দেখছি আজকে শুধুমাত্র আমরা রিগ্রেশন নিয়ে থাকি, ক্লাসিফিকেশন আমরা নেক্সট দিন আলোচনা করবো আর কি। এইখানে দেখো যে আমি একটা এক্সাম্পলে যাই, তাহলে মানে বেশি ভালো হবে এটা বুঝতে, তাই না? আমি একটা আমি টু পাইথনের import numpy as np from sklearn matrix, matrix import matrix import mean absolute error, mean square error, mean square error, আর একটা হইল R2 স্কোর। আচ্ছা, এটা একটু আমরা একটু গ্রাফিক্যালি দেখতে পারি যে আসলে একটা স্লাইডে দেখাচ্ছি। এইখানে একটু দেখি যে এই যে ম্যাট্রিক্স গুলো কি, যে আমার রিয়েল ভ্যালু এবং প্রেডিক্টেড ভ্যালু ডিফারেন্সটা, তাই না? সবগুলো ডিফারেন্সটা অ্যাবসলিউট ভ্যালু নিয়ে যদি ডিফারেন্সগুলো সাম করি তাহলে কিন্তু মিন অ্যাবসলিউট এরর, এবং ডিফারেন্সগুলো যদি আমি স্কোয়ার করে সাম করি 1/n ভাগ করে নিই তাহলে এটা বলে মিন স্কোয়ার এরর, তাই না? আর R2 স্কোরটা কি, এইখানে দেখো দেখা যাচ্ছে, আমি একটু দেখাই। আচ্ছা, তোমাদের একটু কেউ বলবা কি যে এই দুটো ম্যাট্রিক্সে তোমাদের কোনো কনফিউশন আছে কিনা? তাহলে আমি একটু ডিটেল বলতে পারি, তাছাড়া আমি একটু স্কিপ করে যাবো আর কি। R2 স্কোরটা নিয়ে আলোচনা করছি, কিন্তু মিন অ্যাবসলিউটের এবং মিন স্কোয়ার্ডের কোনো সমস্যা আছে কিনা? না স্যার। না স্যার। তাহলে এটা আমি স্কিপ করতে পারি, তাই না? এটা জাস্ট একটু আলাপ করি আমি R2 স্কোরটা। জি স্যার। আচ্ছা, R2 স্কোরটা এই যে দেখো, এই যে এগুলো দেখা যাচ্ছে, আমাদের ডাটা পয়েন্টগুলো দেখা যাচ্ছে, এইটা কি? এটা হলো অ্যাভারেজ, এটা হলো অ্যাভারেজ লাইন। অ্যাভারেজ কি? এই সবগুলো ওয়াই ভ্যালু যোগ করে ওই তত দিয়ে ভাগ মানে যতগুলো ডাটা পয়েন্ট আছে তত ডাটা পয়েন্ট দিয়ে ভাগ করা হয়েছে, অ্যাভারেজ লাইন এটা। আর এইটা হলো প্রেডিক্টেড মানে রিগ্রেশন লাইন, ধরে নাও এটা দুটোই রিগ্রেশন লাইন। একটা হলো অ্যাভারেজ দিয়ে করা হয়েছে, একটা হলো লিনিয়ার রিগ্রেশন দিয়ে করা হয়েছে। এটা লিনিয়ার রিগ্রেশন করলে কি হবে? এটা বেটার হবে, এটাই স্বাভাবিক। এখানে এরর কম হবে, এই যে দেখো এই এররটা কম হবে, এররটা কম হবে। এইখানে R2 স্কোরটা কি 1 মাইনাস, যদি আমরা রিগ্রেশন লাইন ধরে করি, আর ডিভাইডেড বাই কি? ডিভাইডেড বাই হলো এই যেটা, ডিভাইডেড বাই হলো আমাদের যদি আমাদের রিগ্রেশন লাইনটা অ্যাভারেজ হয়, এইটা সবসময় বড় হবে,
এটা সবসময় বড় হবে, কারণ অ্যাভারেজ লাইন যদি করি তাহলে এরর তো বেশি হবেই, এরর বেশি হবে, দেখো প্রত্যেকটা এরর বেশি হবে, তাহলে এর নিচের টার্মটা বড় হবে। আর ওপরের টার্মটা আমরা যদি রিগ্রেশন লাইন ইউজ করি, অ্যালগোরিদম ইউজ করার পরে যে লাইনটা পাবো সেটা হবে আমাদের এই লাইনটা, ওপরে ওপরে যেটা আছে, যে ওপরে ওপরে তো ওপরেটা ছোট হবে, ওপরেটা ছোট হবে, নিচেরটা বড় হবে, কারণ ওপরের এররটা ছোট, নিচের এররটা বড়। তাহলে কি হবে, ছোট দিয়ে বড়কে ভাগ করলে এইটা এটা ছোট হয়ে যাবে আরো, এটা অন থেকে সাবট্রাক্ট করলে এটা মানে কি বলবো অনেক কাছাকাছি থাকবে আর কি, সোজা কথা। আর এমন যদি হয় যে না, আমরা যদি একটা মানে ওর্স কেস চিন্তা করি যে না, মানে দুটোই সমান, ওপরেরটা সমান নিচেরটা, অর্থাৎ আমি এমন রিগ্রেশন লাইন ড্র করছি যাতে দুটোই সমান হয়ে গেছে, মানে অ্যাভারেজের মতো কাজ হচ্ছে, মানে একবারে ভালো হয়নি আর কি, তাই না? তখন কি হবে, এটা 1/1 হয়ে যাবে, তো অর্থাৎ এটা 1 হবে, 1 - 1 মানে 0 হবে, অর্থাৎ 0 মানে সবচেয়ে খারাপ পারফর্ম করছে, R2 স্কোরের ভ্যালু 0 মানে সবচেয়ে খারাপ পারফর্ম করছে। আর আইডিয়াল সবচেয়ে ভালো কেস কোনটা, যখন আমরা রিগ্রেশন লাইনে একদম এরর 0 পাবো, অর্থাৎ ওপরে 0, ওপরে 0 বাই নিচে যাই হোক, 0 বাই যাই হোক, এটা 0 হবে, 1 - 0 মানে 0 হবে, সরি 1 হবে, মানে 100%। অর্থাৎ আমরা যদি রিগ্রেশন লাইনের এররটা একদম 0 পাই, তাহলে এটা আইডিয়াল কেস, তখন R2 স্কোরের ভ্যালু 1 হবে বা 100% হবে। আর অন্য কোনো ভ্যালু হলে ওই 100%-এর চেয়ে নিচে কমে আসবে আর কি। সোজা কথা, R2 স্কোর দেখে বোঝা যাবে যে এই মডেলটা মানে কেমন পারফর্ম করছে আসলে, এটা খুব ইম্পর্টেন্ট। কিন্তু অনেক সময় কিন্তু ওই যে মানে মিন স্কোয়ার এরর কিংবা রুট মিন স্কোয়ার এরর, মিন অ্যাবসলিউট এরর, এগুলো দিয়ে কিন্তু হ্যাঁ একটা নিউমেরিক ভ্যালু দেয়, বোঝা যায় যে ঠিক আছে নিউমেরিক ভ্যালু কেমন, এটা কিন্তু এটা আসলে মডেলটা কেমন পারফর্ম করছে সেটা বোঝা কিন্তু মুশকিল হয়। এটা খুব ভালো একটা আমাদের এলিমেন্ট বা ম্যাট্রিক্স, যেটাতে আমরা খুব সহজে বুঝতে পারি হাউ মডেল পারফর্মস। বোঝা গেল এটা? হ্যালো, এবার আমরা একটু এখানে আসি। আমরা দেখো একটা ইনপুট, কি বলা যায়, আমরা একটা y1 নিচ্ছি, বা এটা এটা ধরো অ্যাকচুয়াল ভ্যালু কি ছিল, ধরো আমি অ্যাকচুয়াল ভ্যালু ধরে নিচ্ছি। কি ভ্যালু ধরবো, এটা কোন কিছু স্টুডেন্টের সিজিপিএ ধরো, হ্যাঁ সিজিপিএ, এই মডেলটা কি করবে, সিজিএ প্রেডিকশন করবে আর কি। অ্যাকচুয়ালি কি ছিল, 3.5 ধরে নিচ্ছি, ধরো এটা 3.2, তারপরে 3.7, 2.8, কয়টা হলো, 1 2 3 4, একটা 3.0 থাকতে পারে, 5টা আমি নিচ্ছি, 5টা পয়েন্ট আমি নিলাম। এখন এটা আমি কপি করে নিয়ে আসছি জাস্ট প্র্যাকটিসের জন্য, অন্য কিছু না, কন্ট্রোল দিয়ে। এটা হলো প্রেডিক্টেড, মডেল কি প্রেডিক্ট করছে, প্রেডিক্টেড, তাই না? তবে এই 3 আমি একটু সোজাসুজি আনি, হ্যাঁ ক্যাপ দিয়ে দাও। ধরো এইটা 3.5 এর জায়গায় হয়তো 3.2 প্রেডিক্ট করেছে, হ্যাঁ এটা 3 জায়গায় 3.1 প্রেডিক্ট করেছে, এটা হয়তো 3.8 প্রেডিক্ট করেছে, 2.8 এর জায়গায় 9 প্রেডিক্ট করেছে, আর এটা দেখা গেল যে 3.2 প্রেডিক্ট করেছে, তাই না? মিন অ্যাবসলিউট এরর কোনগুলো, যে ডিফারেন্সটা কত হবে, যে 3.5 - 3.2, 0.3 এটার জন্য হলো, এটার জন্য কত হবে, 0.1 হবে, এইসব হ্যাঁ এগুলো সবগুলো যোগ করলে কিন্তু হয়ে যাবে আর কি। তো সেটারই কিন্তু সার্কিট লার্নিং কিন্তু এই যে মিন অ্যাবসলিউট এরর কিন্তু আমাদের একটা মেথড কিন্তু দেওয়াই আছে, সেটা দিয়ে আমরা করতে পারবো, তাই না? আমরা লিখি যে মিন অ্যাবসলিউট এরর ইকুয়ালস মিন অ্যাবসলিউট এরর y
y actual হলো y predicted, তাই না? দুটো দিয়ে দিলেই কিন্তু আমরা পেয়ে যাব যে কত MAE আমরা দেখতে পাচ্ছি যে 0.15 হয়েছে, তাই না? কিন্তু মডেল কেমন পারফর্ম করছে এটা কিন্তু বোঝা যাচ্ছে না অতটা। আমরা আরেকটা করে দেখি, মিন স্কোয়ার্ড এররটা কেমন। মিন স্কোয়ার্ড এরর ইকুয়ালস মিন স্কোয়ার্ড এরর, ঠিক ওইটাই, y আন্ডারস্কোর, এটা কপি করে নিয়ে আসি। MSE এটা 0.03, তাই না? মিস এটা দিয়ে কিন্তু বুঝলাম মানে মডেল কেমন পারফর্ম করছে খুব ক্লিয়ার বোঝা যাচ্ছে না কিন্তু, না? তখন আমরা R2 স্কোর ইউজ করি। R2 স্কোর এটা খুব ইম্পর্টেন্ট। R2 স্কোর ঠিক ওইটাই, R2S যদি আমি প্রিন্ট করি তাহলে দেখো 69 অথবা অলমোস্ট 70% এটা পারফরমেন্স আর কি। মডেলটা খুব ভালো হয়নি আর কি। তো দেখো আমি একটু চেঞ্জ করবো ভালোগুলো। এই যে 3.5 আছে না, এটা 3. এটা ধরো 3.4, এটা একটা খালি বাড়িয়ে দিয়েছি আর কি, একটু প্রেডিকশনটা ভালো হয়েছে আগের তুলনায়। এখন দেখবো যে মডেলের পারফরমেন্স ভালো হচ্ছে কিনা। মিন অ্যাবসলিউটের আগে 0.15 ছিল, এখন দেখো 0.12 হয়ে গেছে, কমে গেছে, তাই না? আচ্ছা, মিন স্কোয়াডের আগে ছিল 0.03, এখন দেখি কি অবস্থা, এখন দেখো 0.01 হয়ে গেছে। R2 স্কোর আগে 0.699 ছিল, এখন দেখো 0.84 হয়ে গেছে। বোঝা যাচ্ছে? হ্যালো? জি স্যার। তাহলে এটা দেখো আমি যদি আরো বাড়িয়ে দিতাম, এটা সমান করে দিতাম, তাহলে দেখবো একদম 1 হয়ে গেছে, না? এটা ধরো 8, এটা খালি একটু থাকুক, অসুবিধা নেই, দেখি কি অবস্থা হচ্ছে। এটা দেখো একদম 0.06 এসে, এটা 0.01, আর R2 স্কোর 0.9 হয়ে গেছে, তাই না? বুঝতে পারছি যে এই তিনটা আসলে ম্যাট্রিক্স, এই যে মিন অ্যাবসলিউট, মিন স্কোয়ার্ড এরর এবং স্পেশালি R2 স্কোর, এটা কিন্তু মডেল কেমন পারফর্ম করছে সেইটা কিন্তু আমরা বের করতে পারছি আর কি। আচ্ছা, তো আমরা এটা বুঝে গেলাম যে মডেল কিভাবে ইভালুয়েট করতে হবে। প্রথম যে আমাদের অ্যালগরিদমটা আসবে সেটা হলো লিনিয়ার রিগ্রেশন, তাই না? লিনিয়ার রিগ্রেশনে তোমরা পড়েছো, আমি জাস্ট একটু রিভিউ করে দিই। এই দুইটা ক্লাসে আমরা একটু রিভিউ করব যে রিগ্রেশন এবং ক্লাসিফিকেশন অ্যালগরিদম গুলো, যে রিগ্রেশনে কি হবে আসলে। এগুলো ধরো ডাটা পয়েন্ট, এগুলো এটা ডাটা পয়েন্ট, এগুলো ডাটা পয়েন্ট। এই একটা লাইন ড্র করবে কিন্তু, না? লিনিয়ার মানে একটা লাইন হবে, মানে ডাটাগুলো দিয়ে আমরা ট্রেন করব মডেলকে। ট্রেন করার পরে মডেল যেটা আউটপুট দিবে
মডেল কি তৈরি করবে? মডেল একটা লাইন তৈরি করবে সোজা কথা। তো একটা লাইন তৈরি করতে গেলে একটা লাগে এম, হ্যাঁ, একটা এম লাগে আর একটা হলো বি লাগে, তাই না? আমরা মডেলটা কি জানি? আমরা y ইকুয়াল টু এম এক্স প্লাস, তাই না? তাহলে আমাদের আসলে এই যে বি এবং কিন্তু বি এবং এমটা কিন্তু আসলে আমাদের এই মডেল আমাদের দিয়ে দিবে। ওখান থেকে আমরা বলতে পারবো যে আসলে এই লাইনটা কেমন হবে। আমি সিম্পল একটা এক্সাম্পল করে দেখব। তার আগে আমি একটা ডাটা সেট তৈরি করে নেব আর কি। হ্যাঁ, আচ্ছা, টাইম শেষ হওয়ার 5 মিনিট আগে জানাবো আমাকে একটু যে টাইম শেষ হয়ে যাচ্ছে। খুব সিম্পল আমরা একটা এক্সাম্পল তৈরি করবো, সেটা হলো এরিয়া আর হলো প্রাইস। এরিয়া প্রাইসটা কি? আমরা হাউস, যেটা খুব পপুলার, যে হাউস প্রাইস প্রেডিকশন আমরা একটা মডেল তৈরি করতে যাচ্ছি, রিগ্রেশন মডেল, যে আমরা এরিয়া দিলে যেন তার প্রাইসটা কত হবে সেটাকে বলে দিবে আর কি, তাই না? এরকম একটা আমরা ডাটা সেট তৈরি করছি, খুব সিম্পল ডাটা সেট। তো এরিয়াটা ধরো আমি ধরে নিচ্ছি যে ঠিক আছে, এরিয়া যদি 1000 হয় সেটার দাম হলো ধরো 90 লাখ টাকা, তাই না? ধরে নিচ্ছি। যদি 1500 হয় স্কোয়ার ফিটে, বলছি স্কোয়ার ফিটে, তাহলে ধরো 1 লাখ, হয়তো 20,000, 1,20,000, 1,20,20,00,000 আর কি সোজা কথা। হ্যাঁ, যদি 2000 হয় তাহলে ধরে নিচ্ছি যে 1.5 কোটি দাম এটা। আচ্ছা, আর যদি আরেকটা ধরে নেই, এটা কত হতে পারে? ধরো 1200 হলে ধরে নিচ্ছি যে এটা 1 কোটি। আর একটা ধরি, ধরো 1700 বা 1600, 1700 ধরি, 1700 হলে এটা 1,30,000। আচ্ছা, কিছু কিছু এক্সাম্পল এরকম থাকবে যে আমি একটু সেভ করে নিচ্ছি, ডাটা সেট বানানো হয়ে গেল, সেভ অ্যাজ, আচ্ছা আমি ডাউনলোডে সেভ করে নিচ্ছি, ডাউনলোডে না, আমি একটু এফ ড্রাইভে সেভ করে নিচ্ছি আমি, যে হাউস নাম রাখলাম শুধুমাত্র হাউস। এটা সিএসবি ফরম্যাটে আমরা সেভ করে নেব, এই যে এইটা সিএসবি ফরম্যাট আমরা সেভ। তাহলে আমাদের ডাটা সেটের নাম হলো হাউস, এর হলো ফিচার দুইটা, একটা হলো ফিচার একটাই আসলে, আমাদের ফিচার হলো এরিয়া, এবং আমি লেভেলটা হলো বা প্রেডিকশন করব আমরা প্রাইস। এটা আচ্ছা, দেখি কেমন হয়। আমি নতুন একটা ফাইল তৈরি করব, import numpy as np, import pandas as pd, import matplotlib.pyplot as plt, কিছু তো গ্রাফিক্স দেখতে হয়। তারপরে import from sklearn matrix
ম্যাট্রিক্স ইম্পোর্ট ওই যে ওইটা এমই সরি, আর আমরা আপটু কোডটা একটু ইম্পোর্ট করি এটা। আচ্ছা, আর করতে হবে যেটা আমাদের ফ্রম স্কেলার লিনিয়ার মডেল, না লিনিয়ার ইম্পোর্ট লিনিয়ার রিগ্রেশন। লিনিয়ার রিগ্রেশন আমরা এটা ইম্পোর্ট করে নিলাম। আচ্ছা, ই হোক df equals pd read csv matplotlib। ও নাম বলেছে pyplot। তারপর আমি এটা অলরেডি আপলোড করে ফেলেছি ডিএফটা, দেখা যাচ্ছে এরিয়া এবং প্রাইস। আমি একটু এটা করতে পারি। প্রথম যেটা কাজ হবে, আমি একটু এক্স ওয়াই এ ডিভাইড। আচ্ছা, ক্যাপিটাল এক্স মানে এখন থেকে ধরবো আমরা যেটা ইনপুট ফিচার্স, আর স্মল ওয়াই মানে এটা লেভেল বা আউটপুট। এখন থেকে এটা আমরা ইউজ করবো আর কি অন্য সবগুলোর ক্ষেত্রে আর কি। তো এক্সটা কি, এটা হলো প্রথমটা, তাই না? আমরা এটা করতে পারি যে ডিএফ, এটা তাই না? আর ওয়াইটা কি, স্মল ওয়াইটা ডিএফ প্রাইস। রান করি, আমি যদি দেখি এক্স আপার কেস, দেখো একটা আমাদের এরিয়াগুলো চলে আসছে। আর ওয়াই যদি দেই তাহলে আমাদের প্রাইসগুলো চলে আসছে। আমি একটু প্লট করে দেখতে পারি ডাটাটা কেমন আছে। পিএলটি ডট স্ক্যাটার, আই থিঙ্ক স্ক্যাটার প্লট, একটা হলো এক্স, একটা হলো ওয়াই। দেখি কেমন আসছে। ও, ডাটা আসলে খুব ভালো ডাটা হয়নি, সব লাইনেই আছে আর কি, তাই না? একটু আমরা ডাটাটা একটু চেঞ্জ করব, ঠিক আছে? যেমন 1200টা আমরা একটু উপরে নেব আর এটা একটু নিচে নেব। 1200টা আমরা একটু উপরে নেব আর এটা কত, সতেরোশো মনে হয়, না না 1500। 1500টা আমরা একটু নিচে নিব, তাহলে মডেলটা দেখতে ভালো লাগবে। আর এটা কি করবো, তাহলেই মনে ভালো হয়ে যাবে। দেখা যাক, ডাটা বেশি লিনিয়ার হয়ে গেছে, এটা আইডিয়াল হয়ে গেছে ডাটা সেটটা। এবার আমরা আবার এটাকে এটা রান করব। এইবার একটু ভালো হয়েছে আর কি, দেখো এবার একটু ভালো হয়েছে। তো এটা একদম এক লাইনে হয়ে গেছে। এইটা আমরা একটু উপরে উঠাবো আর এইটা একটু নিচে নামাই, এটা তাহলে হবে। কোন কোন ডাটা, 1700 ডাটা আর 1000-এর ডাটা। আচ্ছা, 1000-এর ডাটা একটু উপরে উঠাতে হবে, ধর এটা 1 লাখ। আরেকবার
এটা অনেক বড় হয়ে গেছে, আমি ছোট করে নিই একটু। পিএলটি ফিগার সাইজ ধরো 4/3। আমি একটু ফিগারটা ছোট করে নিচ্ছি, দেখতে সুবিধা হবে। আচ্ছা, দেখা যাক, মোটামুটি ঠিক আছে ডাটা। আমরা একটু দেখি যে কেমন হচ্ছে কি। তাহলে আমরা প্রথম কাজ কি হবে, আমরা করব যে এল আর একটা অবজেক্ট তৈরি করতে হবে, লজিস্ট লিনিয়ার রিগ্রেশন টাইপের, না লিনিয়ার রিগ্রেশন। কিভাবে মডেল দেখো তৈরি করছে। তারপর করব কি, আমরা ফিট করব। যেহেতু আমার ডাটা কম আছে, আমি পুরো ডাটা দিয়ে ফিট করব। আমি ইনপুট এবং আউটপুট লিখে দিলাম, তাই না? ইনপুট হলো এক্স আর আউটপুট হলো আমাদের ওয়াই। আচ্ছা, মডেল আমি ট্রেন করে নেব। আচ্ছা, আমরা একটা কাজ করি, দাও লক। এইটাই আমরা ইউজ করবো এখন থেকে, যে যেহেতু দুইটা কলাম, তো এখানে কোনো মানে আমি আলাদাভাবে করেছিলাম, কিন্তু এটা কমনলি করবো যে আই লক দিয়ে যে সমস্ত রো লাস্টের কলামটা বাদ দাও, আর ওয়াইতে কি নিব, লাস্টের কলামটা শুধুমাত্র নিব, তাই না? তো আমাদের দেখো লিনিয়ার রিগ্রেশন আমাদের মডেল রান করে গেছে, এটা ফিট হয়ে গেছে মডেল, তাই না? তো ফিট হলে মডেল আমরা এখন দেখবো যে এর আপ টু স্কোর ভ্যালুগুলো কেমন, তাই না? আচ্ছা, মডেল আমরা আগে আলোচনা করছি, সময় আছে তো না? এর হ্যালো স্যার একবার ওয়ার্নিং দিয়েছেন। আর কতক্ষণ আছে? আমি কি নতুন লিংক দেবো নাকি? স্যার ভালো হয় তাহলে। কতক্ষণ আছে আর দেখতে পাচ্ছ তোমরা? একবার একটা নতুন লিঙ্ক দিয়ে দিই তোমাদেরকে। তোমরা একটু লিভ নিয়ে নাও। আচ্ছা, আমরা শুরু করছি। তো আমরা মডেল মানে
ট্রেন করে ফেলছি, মডেল বানিয়ে ফেলছি। আমাদের মডেলটার নাম হলো এলআর, ঠিক আছে? তো আমি এখানে একটু দেখো প্রেডিকশন করে নিচ্ছি যে ওয়াই প্রেডিক্ট মডেল কি বলছে আমাদের এক্স ডাটা নিয়ে, তাই না? এলআর ডট প্রেডিক্ট এক্স, এক্স হলো ইনপুট ডাটা, আমাদের প্রেডিকশন হয়ে গেছে। দেখো এরকম সে প্রেডিকশন দিয়েছে, তাই না? আচ্ছা, আমাদের অ্যাকচুয়াল ওয়াই কত ছিল? অ্যাকচুয়ালি এরকম ছিল। এখন একটু দেখি কম্পেয়ার করে যে প্রথমটা দেখো 100 ছিল, ও কত বলছে? ও 98.72 বলছে, মোটামুটি ঠিক আছে। পরেরটাও ছিল 100, কিন্তু এটা বলেছে 116। এটা তো খারাপ হয়েছে। 150টা কত বলছে? 134। 120টা বলেছে 105। 110টা বলেছে 123। খুব ভালো হয়নি, মোটামুটি আর কি, যেহেতু ডাটার ভেরিয়েশন অনেক ছিল, এই কারণে এরকম একটা মডেল পেয়েছি। তো এখান থেকে আমরা একটু দেখে নিই যে মিন অ্যাবসোলিউট এররটা কত? ওয়াই প্রেডিক্ট, তাই না? তাহলে 12.25। আপ টু স্কোরটা কত? আপ টু স্কোর হলো ওয়াই প্রেডিক্ট, আপ টু স্কোর হলো আমাদের খুবই খারাপ অবস্থা, মানে 50%-এর নিচে আছে আমাদের মডেল পারফরমেন্স। আর মডেল পারফরমেন্স বেশ খারাপ আর কি। ঠিক আছে, ফাইন। আচ্ছা, আমরা একটু দেখো একটু ইটা দেখবো যে রিগ্রেশন লাইনটা কেমন। রিগ্রেশন আমরা আগেই বলেছি যে লিনিয়ার রিগ্রেশন মানে একটা লাইন তৈরি হবে। একটা লাইন তৈরি হবে মানে একটা 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 এম আর বি পাওয়া যাবে। মানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা মডেল যে ট্রেন করছি, মডেল ট্রেন করে কি পাচ্ছি, আসলে কি করছি আসলে ম্যাথমেটিক্যালি? আমরা মডেল ট্রেন করা মানে আমরা মডেল থেকে একটা এম এবং বির ভ্যালু বের করছি, মানে ফর্মুলাটা মানে বের করছি কিন্তু আমরা, তাই না? এই যে আমরা বের করছি আসলে এই যে এটা y ইকুয়াল টু এম এক্স, এইটা কিন্তু প্লাস বি। হ্যাঁ, আমরা এই যে এম এবং বি এইটাই কিন্তু আসলে বের করছি মডেল থেকে, মডেল ট্রেন করে ওটা 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 ফিক্স হচ্ছে আসলে। তো সেটা কত হয়েছে এটা বের করতে পারি যদি বলি এলআর ডট কোএফিসিয়েন্ট, না কোএফিসিয়েন্ট। কোএফিসিয়েন্ট মানে আসলে এম এর ভ্যালু। দেখো এই যে এটাই হলো আসলে এম এর ভ্যালু 0.035। ঠিক আছে, এ থেকে যদি আমরা এম এর মধ্যে নিয়ে নিতাম, এম সমান সমান এটা এম কত হবে? ইন্টারসেপ্টটা কত? বির ভ্যালু কত? বি ইকুয়ালস এলআর ডট ইন্টারসেপ্ট, তাই না? ইন্টারসেপ্ট বির ভ্যালুটা কত? 62.73। আচ্ছা, এইটা আমরা দেখো আমরা একটু গ্রাফ গ্রাফে দেখার চেষ্টা। দেখো এটা কিন্তু প্রেডিক্টেড পয়েন্ট হলো না? এই যে এটা যদি আমি একটা প্লট করতাম, প্লট দেখো যে লাইন পাওয়া গেছে একটা, না? এটাই সেই আমাদের প্রেডিকশন লাইন আর কি। এই যে এটা কালার রেড দিলাম এটা দেখি। এই যে এটাই সেই কিন্তু আমাদের প্রেডিকশন থেকে আসলো আর কি, তাই না? লাইনটা
আচ্ছা, আমরা দেখো এই লাইনটা যে বি, এম এবং বি থেকে এসছে, যে আমরা দেখাচ্ছি, দেখো এই যে এম এবং বি, এই ভ্যালু দিয়ে যদি একটা লাইন ড্র করি তাহলে কেমন হয় লাইনটা? আচ্ছা, আমরা একটা কাজ করি, যে আমরা একটু বলি যে এক্স ওয়ান ইকুয়াল টু এনপি ডট লিন স্পেস, মানে একটি আছে লিন স্পেস। লিন স্পেস মানে কোন একটা রেঞ্জের মধ্যে কতগুলো পয়েন্ট নিয়ে নেবো আমি। ধরো এটা কত, 1000 থেকে ধরো 2300, এর মধ্যে আমি হয়তো 10টা পয়েন্ট নেব আর কি। দেখো এটা আমি যদি করি তাহলে কি হবে, এক্স ওয়ানের ভ্যালু কি হবে, এই যে 1000 থেকে 2300-র মধ্যে 10টা ভ্যালু, মানে সেম স্পেসে কিন্তু আছে, তাই না? 10টা পয়েন্ট তৈরি হয়ে গেছে অটোমেটিক্যালি এক্স ওয়ানটা। সিমিলারলি আমি ওয়াই ওয়ান তৈরি করবো একটা, ওয়াই ওয়ান মানে এটার করসপন্ডিং ওয়াই ভ্যালু আর কি। কিভাবে তৈরি করব? ওই যে এম হলো আমাদের এম মাল্টিপ্লাইড বাই এক্স ওয়ান প্লাস বি, ওই যে ইকুয়েশনটা আমি এখানে দেখো আমি রান করছি। ওয়াই ওয়ানটা কত হবে, ওয়াই ওয়ানটা দেখো আমি বের করে ফেলেছি আর কি। এক্স ওয়ানও বের করে ফেললাম, ওয়াই ওয়ানও কিন্তু বের করে ফেলেছি। তো দেখতে পাচ্ছ আমাদের ওয়াই প্রেডিক্টটা কত ছিল। ওয়াই প্রেডিক্ট যদি আমি দেখাই তোমাদেরকে এখন, দেখো যে এখানেও 98.72, এখানেও আমি কিন্তু এটা ইকুয়েশন দিয়ে করছি, দেখো ইকুয়েশন দিয়ে করছি যে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস বি। যে আমি যদি বলি, দেখো এই যে এইখানে ধরো 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 এই যে কত ধরো, 1750, এই যে 1750 লাইন হলো এটা, এদিকে আর এইদিকে হলো। স্যার আমার স্ক্রিন দেখতে পাচ্ছি না। স্ক্রিনটা শেয়ার করা নাই। এতে এতক্ষণ কি দেখালো তাহলে? না স্যার, লাস্ট মানে 1 মিনিট ধরে স্যার স্ক্রিন দেখা যায়নি স্যার এই পর্যন্ত। সর্বনাশ, থামো। প্লট পর্যন্ত আমরা দেখছি স্যার এই পর্যন্ত।
কতদূর দেখছো? স্যার এই যে স্ক্যাটার প্লটের পর প্লট যে করলেন ওই পর্যন্ত স্যার। এই গ্রিনটা দেখা গেছে, যে গ্রিন এবার দেখতে পাচ্ছ? স্যার জি রেড স্যার পর্যন্ত সাবজেক্ট লিন স্পেস এর পরে ওই পর্যন্ত দেখা হয়েছে। লিন স্পেসটা দেখাচ্ছিলাম, এই যেটা না? এবার দেখতে হ্যাঁ, পাচ্ছ? স্যার। জি স্যার। আমি আসলে ওই যে লাইনটা ড্র করার জন্য x1 একটা ভ্যারিয়েবল নিলাম, লিন স্পেস দিয়ে আমি এই যে 1000 থেকে 2300 মধ্যে 10টা পয়েন্ট তৈরি করছি, x1টা দেখলাম এটা, আর ওই যে আমি লাইনটা ই করলাম, মানে ওই ফর্মুলা দিয়ে এবার এম আর বি দিয়ে আমি ওয়াই এর ভ্যালু y1টা বের করলাম আর কি। হ্যাঁ, দিয়ে আমি কি করলাম, ওই দেখো একটা স্কার এরপর তো আছে যে আমি প্রেডিকশন দিয়ে আমার প্লটটা করে লাইন দেখলাম, যে লাইনটা আমার যে এইটা আমি একটু দেখাচ্ছি। ধরো যে এটা আমি একটু রিমার্ক করে দিই, এটা তো আগে থেকে ছিল, তাই না? আমাদের এগুলো এগুলো ডাটা পয়েন্ট, এবং এইটা হলো রিগ্রেশন লাইন। এই যে রিগ্রেশন লাইন, এটা যে এক্স এবং ওয়াই প্রেডিক্ট দিয়ে, এটা ঠিক আছে তো না? জি জি স্যার। স্যার। তো আমি এখন দেখো ওইটা প্রুভ করার জন্য যে না আসলে এম আর বি দিয়েই কিন্তু কাজটা হয়েছে। আসলে এম এর ভ্যালু বির ভ্যালু তো আমি বের করেছি, ওইখান থেকে x1 এবং y1টা বের করলাম। আমি এখন এটাকে প্লট করি, তখন দেখবা যে একটা গ্রিন লাইন, ওই যে গ্রিন লাইন দিয়েছি আমি আসলে গ্রিন, ওই যে ওটা ওভারল্যাপ হয়ে গেছে, অর্থাৎ সেম লাইন। আসলে এটাই বলতে চাচ্ছি যে ও যেটা প্রেডিকশন করেছে আর আমি এম আর বি দিয়ে যে লাইনটা ড্র করলাম সেম লাইন, তাই না? এখন তো আমি ইজিলি প্রেডিক্ট করতে পারবো যে কোনো জিনিস। ধরো আমি যেটা দেখাচ্ছিলাম যে ধরো 1750 যদি আমাদের ইয়ে হয় একটা, এটা কত হতে পারে মোটামুটি প্রাইস? এই যে মোটামুটি 1,25,00,000 মতো হওয়ার কথা আর কি হিসাবে, তাই না? 1,20,00,000 বা 1,30,00,000 মাঝে হওয়ার কথা আর কি। এটা আমরা একটু চেক করে দেখি। ধরো আহ, আমি ইনপুট নিলাম, তার মানে কত স্কোয়ার ফিটের বাড়ি কিনতে যাচ্ছি? 1750 স্কোয়ার ফিটের বাড়ি কিনবো। ইনপুট এটা আর কি, তাই না? আউটপুট কি হবে? আমার মডেল হলো এলআর, মডেলকে প্রেডিক্ট করতে বলছি এখন, প্রেডিক্ট। এখন আমার ইনপুটটা হবে ইনপুট, যেহেতু টেবিল আমি টেবিলে কনভার্ট করে নিলাম আউটটা। তাহলে কত হবে? আমি যদি আউটটা প্রিন্ট করি, দেখো এই যে এক্স্যাক্টলি 125 দিয়েছে, 1,25,00,000 দিয়ে দিয়েছে, তাই না? আউটকে যদি প্রথম জিরো ভ্যালুটা আমরা নেই, জিরো ইন্ডেক্সটা, দেখো তাহলে প্রেডিকশন মডেল কিন্তু হয়ে গেছে। আরেকটা দেখো কত দেখবো, 2000 তো আছেই, 2200 দেখি, 2200 কত হতে পারে এখান থেকে? 2200 যদি হয়, হ্যাঁ এখানে যাবে এদিক থেকে, এইটা 1,40,40 কিংবা তার আশপাশে থাকবে আর কি। দেখি আমি জাস্ট এটা চেঞ্জ করে দিব, 2200 স্কোয়ার ফিট, আর কিছুই করবো না। দেখো এই দেখো 1,41,00,000 তাহলে তৈরি হয়ে গেছে। কিন্তু আমি তো এখন বেশি নিই, হ্যাঁ 2500 স্কোয়ার ফিটের বাড়ি কত হবে? হ্যাঁ 1,52,00,000 হবে। হ্যাঁ এটাকে আর একটু ওই করতে পারো, আর একটু ইউজার ফ্রেন্ডলি করতে পারো, যে ইউজার ফ্রেন্ডলি মানে অ্যাপস একটা তৈরি করতে পারো। কিভাবে? আমি যদি বলি যে ইনপুট ইকুয়ালস ইন্টিজার, একটা ইনপুট ইয়ে আছে না, ইয়ার যে এন্টার এরিয়া অফ ইউর হাউস, অফ দি হাউস দাও, কেমন হবে এটা দেখতে? যেরকম হবে আর কি, না? আমি এখানে ইনপুট করতে পারবো যে ঠিক আছে আমি 2400 স্কোয়ার ফিট, এন্টার দেওয়ার সাথে সাথে ওই জন্য বলে দেয় যে হ্যাঁ এরিয়া মানে প্রাইস কত হবে, তাই না? একটা ইয়ের মতো আর কি, একটা ছোটখাটো অ্যাপসের মতো। আউট ইকুয়াল টু কি লিখবো তাইলে? এলার ডট প্রেডিক্ট, প্রেডিক্টটা কত? ওই যে ইনপুট, এটা আমরা প্রেডিক্ট করব। আচ্ছা আউট প্রিন্ট কি বলবো? প্রিন্ট
predicted price of your house, তাই না? of your house colon দিয়ে এটা হলো কত, যা আউট প্রথমটা আর কি, না প্রথম ইন্ডেক্সের ভ্যালুটাই আর কি, ভ্যালুটা অ্যারে হিসেবে থাকে। তো দেখা যাক কেমন হয় ঘটনাটা। হ্যাঁ, বলছে এন্টার, অ্যাপস শুরু হয়ে গেছে, এন্টার এরিয়া অফ দি হাউস। আচ্ছা ফাইন, আমি হলো 1150 স্কোয়ার ফিটের বাড়ি নিতে যাচ্ছি। না ভুল হলো, এটা ইনপুট হবে তাই না, সরি, আবার রান করাচ্ছি। 1150 দেখো লিখে দিয়েছে প্রেডিক্টেড প্রাইস অফ ইউর হাউস হলো 104, অর্থাৎ 1,04,00,000। ক্লিয়ার, বোঝা গেল এটা? হ্যালো, জি স্যার, জি স্যার। আমি একটা জি, ছোটখাটো একটা এক্সাম্পল কমপ্লিট করে দেখালাম তোমাদেরকে যে কিভাবে একদম ডিপ্লয়মেন্ট পর্যায়ে যাইতে হবে আর কি। তো এরপরের এগুলো তোমরা একটু এইভাবে করার চেষ্টা করবো আর কি, ঠিক আছে? হ্যালো, শুনতে পাচ্ছ? জি স্যার। ওকে, এইটা আমরা কিন্তু এটা যেটা করলাম এটা সিঙ্গেল ফিচার আর কি। হ্যাঁ, সিঙ্গেল ফিচার মানে একটাই ফিচার আছে এখানে, তো এটাকে মাল্টি ফিচার তুমি কনভার্ট করতে পারো। আমি এখানে এখনই দেখিয়ে দিচ্ছি যে ইনসার্ট করে নিচ্ছি, আমি একটু ইনসার্ট করে নিচ্ছি। ধরো এখন আমি এরিয়া না, এর সাথে কি থাকতে পারে, এজ থাকতে পারে, বাড়ি কত পুরাতন তাই না, বাড়ির এজ কত। আর একটা এমন থাকতে পারে যে ঠিক আছে লোকেশন কোথায়, লোকেশনের একটা ভ্যালু আছে না। এই যে আমি ধরে নিচ্ছি যে এজ হলো এটা 10 বছরের পুরাতন, 10 বছর পুরাতন হলে দাম একটু কমে যাবে, একটু কমিয়ে দিল। এটা ধরো হয়তো 7 বছরের পুরাতন, এটা দাম ধরো ঠিক থাকলো। এটা ধরো অনেক নতুন বাড়ি, এটা 3 বছর, তাহলে এটা আরো ভ্যালু বেড়ে যাবে। এটা ধরো 20 বছরের, এটা দাম কমে যাবে। এটা ধরো 2 বছরের, একটু বাড়িয়ে দিলাম আর কি। এরকম আর কি। লোকেশনটা কেমন হতে পারে, এটা 1 নাম্বার মানে ভালো লোকেশন, এটা ধরো 5 নাম্বার মোটামুটি, এটা হলো 7 নাম্বার, এটা 2 নাম্বার, এটা ধরো 5 নাম্বার। 5 নাম্বার মানে ধরে নিচ্ছি যে 1 নাম্বার মানে একদম খুব ভেরি, 1 থেকে 10-এর মধ্যে হয়তো লোকেশন থাকবে, 1 মানে খুব ভালো, তখন এটা দাম বাড়িয়ে দেবো একটু। এটা মানে 5 ঠিক থাকলো, এটা একটু কমিয়ে দিতে হবে, 160 করতে হবে। 2-এ হয়তো এটা তো ভালো লোকেশনে আছে, একটু বাড়িয়ে দাও। এটা যা আছে তাই, মানে আমি দেখো চেঞ্জ করে নিলাম, এখন মাল্টি ফিচার হয়ে গেল আর কি, তাই না? বা মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন প্রবলেম। এখন প্রথমটা সিঙ্গেল লিনিয়ার রিগ্রেশন ছিল, এখন মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন। একটু সেভ করে নিচ্ছি, সেভ, ইয়েস। এখন আমি আবার দেখো সিম্পল, এখন কিচ্ছু করতে হবে না, আমি আবার এটাকে খালি এখন 3টা যে চলে আসছে, আমি জাস্ট করে নিলাম। দেখো এক্স থাকছে, ওয়াইটা কত, যদি এক্সটা একটু দেখে নিই। একটা দেখো যে 3টা ফিচার আমাদের, এরিয়া, এজ অ্যান্ড লোকেশন। তবে এখন আর আমাদের ড্র করা যাবে না, যেহেতু এটা ফিচার আমাদের অনেকগুলো হয়ে গেছে। এটা আমি কিছু করছি না, আমি এখানে আসছি এবার। এটা যেহেতু এটা 3D হয়ে গেছে, সুতরাং এটা আমাদের এখন আর কিছু মানে গ্রাফিক্যালি ড্র করা মুশকিল আছে, এই জন্য আমি গ্রাফিক্সে কি যাচ্ছি না। আমি দেখো এখানে মডেল ট্রেন করে নিলাম, অলরেডি দেখো সুন্দর দিয়ে দিয়েছে ও। এই যে এটা ছিল আমাদের ওয়াই অ্যাকচুয়াল ছিল, আর এই প্রেডিকশন দেখো 100 জায়গায় সে 91 দিয়েছে, 100 জায়গায় সে 103 দিয়েছে, 160-এর জায়গায় 148,
মোটামুটি ঠিক আছে আর কি। আচ্ছা, এররটা কত আসে দেখি, 8.2, আর টু স্কোরটা কত? ও ভালো, ভেরি গুড। এটা হলো, দেখো ফিচার বাড়িয়েছি আমি, কিন্তু দেখো সুন্দর, কিন্তু এখন মানে ভালো রেজাল্ট পেয়ে, হ্যাঁ 83% পেয়ে গেছি আর কি। আচ্ছা, এইবার এইটা তো কি মনে হয় যে এই যে কোএফিসিয়েন্ট কেমন হবে, এটা কি বলতে পারবা? স্যার এটা হচ্ছে m1x1 প্লাস m2x2 প্লাস m3x3 প্লাস তিনটা পাওয়া যাবে তাই না, যে তিনটা আমাদের তিনটা, মানে কেমন হলো এটা কেমন আসলে? হ্যাঁ ভেরি গুড, ঠিক বলেছো, যে ওয়াইটা কেমন হবে, m1 m1x1 মাল্টিপ্লাইড বাই x1 তাই না, জি স্যার প্লাস M2x2 প্রত্যেকটার জন্য একটা করে, প্রত্যেকটা ফিচারের জন্য একটা করে আমরা প্লাস m3x3 প্লাস m3 m3x3 প্লাস b, কোএফিসিয়েন্ট কিন্তু একটাই পাবো তাই না? আমি দেখি কোএফিসিয়েন্ট কয়টা, দেখো কোএফিসিয়েন্ট কিন্তু ওইটাই, -51। ঠিক আছে, বোঝা গেল এটা? আচ্ছা, একটু কেউ আমাকে বলতে পারবা যে এইটার সিগনিফিকেন্স কি আসলে, এম এর সিগনিফিকেন্স কি আসলে, আর বি এর সিগনিফিকেন্স কি? মানে লিনিয়ার রিগ্রেশনে এম এর সিগনিফিকেন্স কি, বি এর সিগনিফিকেন্স কি? স্যার বিটা অনেকটা থ্রেশহোল্ড, এটা হচ্ছে slope। প্রত্যেকবার এই হ্যাঁ ভ্যালুটা স্লপ তো বুঝলাম, আর এম এর ক্ষেত্রে হচ্ছে এম এর সাথে প্রত্যেকটা ভ্যালু হচ্ছে মানে ফিচারের গুরুত্ব বোঝাইতেছে যে একটা Very good. feature এর উপর মানে মানে গুরুত্ব প্রথম কত যে দেওয়া ফিচারটা তার 50% আসছে তাই না, তার 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 কন্ট্রিবিউশনটা জি স্যার 0.15 দিয়ে ফিচার 1 কে গুণ করা হচ্ছে, তার মানে ফিচার 1 থেকে 15% নিচ্ছি আমি আউটপুটের জন্য, তাহলে সবগুলো কন্ট্রিবিউট করছে আউটপুটে ওয়াই কে, তাহলে আমি 50% প্রথমটাতে নিচ্ছি, 22% নিচ্ছি পার্টটা থেকে, আর মাইনাস এটা কত, এটা কিন্তু অনেক বেশি, দেখো -16, মানে এটা অনেক বেশি কিন্তু লাস্টেরটা, মানে যে লোকেশনটা এটা এত পার্সেন্ট নিচ্ছি আর কি, আর এটা কনস্ট্যান্ট, এটা সবার জন্য এটা যোগ হয়ে যাবে আর কি, তাই না? তাহলে এগুলো কিন্তু মানে কোন ফিচারটার ইফেক্টটা মানে কন্ট্রিবিউশনটা কেমন, সেইটা আসলে ডিনোট করছে কে, এম, এটা মনে রাখতে হবে। আচ্ছা, একটা আমরা করে দেখি, এখন কি কি আছে বলো, এখন আছে কিন্তু আমাদের ইনপুটে আছে কয়টা জিনিস, একটা এরিয়া আছে, একটা হলো এজ আছে, এজ হলো 4 ইয়ার্স, আর লোকেশন আমি দিলাম 3, তাহলে আমি 2500 স্কোয়ার ফিট বাড়ি কিনতে যাচ্ছি, 4 বছর পুরাতন এবং লোকেশন 3-তে, মোটামুটি ভালো লোকেশনে, তাহলে তার প্রাইস কত হবে দেখি। আরে বাবা, 2,92,00,000 হবে আর কি। এবার কমছে তাই না, ইফেক্টটা বোঝা যাচ্ছে আসলে। এইটা কি লাস্টে ছিল লোকেশন তাই না, লোকেশন যদি 1 হয় তাহলে দেখি এটা বাড়ছে কিনা, এটা একটু দেখবো আর কি, ইফেক্টটা আসছে কিনা। দেখো বেড়ে গেছে, 1 নম্বর লোকেশনে দিতে গেলে এটা বেড়ে গেছে আর কি। আর যদি লোকেশন আমি খারাপ লোকেশনে নেই, 5 নম্বর লোকেশনে দেখো অনেক কমে গেছে এটা। তাহলে ইফেক্ট গুলো বোঝা যাচ্ছে তো? হ্যালো, জি স্যার। এখানে অ্যাপস বানাতে গিয়ে 3টে ইনপুট নিবা, যে কত স্কোয়ার ফিটের বাড়ি
এবং কত পুরাতন এবং লোকেশনটা কেমন, সেখান থেকে তুমি তার এটা দিয়ে দিবা আর কি, তার প্রেডিকশনটা দিয়ে দিবা। তাহলে বোঝা গেল মোটামুটি এটা লিনিয়ার রিগ্রেশন সিঙ্গেল ফিচারের জন্য এবং মাল্টিপল ফিচারের জন্য। এটা আমি একটু আলোচনা করে ফেললাম আজকে। তোমরা একটু নিজস্ব মানে আমি খুব ছোট্ট একটা ডাটা সেট নিজেই বানিয়ে তৈরি করলাম। এটাতে হয় কি নিজের কন্ট্রোলে থাকে, বোঝা যায় ব্যাপারটা। প্রথম এক্সাম্পলটা এটা নিয়ে করার চেষ্টা করবো তোমরা। হ্যাঁ, তুমি সিঙ্গেল ফিচার দেন, হ্যাঁ, যেমন সিজিপিএ প্রেডিক্ট হতে পারে বা অন্য কিছু, হ্যাঁ, সেখান থেকে কোনো প্রশ্ন আছে? হ্যালো স্যার R2 স্কোরটা একটু রিপিট করা যাবে স্যার? আচ্ছা, R2 স্কোরটা আমি তোমাদের এখানে একটু ইকুয়েশন লিখে দেখাই। আমি ইকুয়েশন লিখে দেখা R2 স্কোর হলো সামেশন, ঠিক আছে? সামেশনটা হলো 1 থেকে n পর্যন্ত i ইকুয়াল টু এটা y মাইনাস, আচ্ছা, y হ্যাট মানে y প্রেডিক্ট আর কি, তাই না? এইটা কি হইলো যে সামেশন কি y থেকে অ্যাকচুয়াল যে yটা ছিল আমাদের আউটপুটটা, সেটা প্রেডিকশন থেকে বিয়োগ করে তার স্কোয়ার। তাহলে এটা হলো মিন স্কোয়ার্ড এরর ওপরে হলো মিন স্কোয়ার্ড এরর যখন আমরা প্রেডিকশন করছি আসলে। আর নিচেরটা কি প্রেডিক্টেড ভ্যালু থেকে, কিন্তু এটা খেয়াল করবা, কন্ট্রোল সি কন্ট্রোল, এইটা কিন্তু এইটা না, এইটা কি এটা হলো অ্যাভারেজ, নিচেরটা হলো অ্যাভারেজ ভ্যালু, ওয়াই এর অ্যাভারেজ ভ্যালু। নিচেরটা অবশ্যই সবসময় কি হবে, নিচেরটা যে খারাপ হবে, বড় হবে। অ্যাভারেজ ভ্যালু কি হবে, মানে এখানে ওয়াই থেকে ওয়াই অ্যাভারেজ ডিফারেন্সটা কিন্তু বড় হবে ওপরেরটার থেকে। কারণ এটা তো রিগ্রেশন, এটা রিগ্রেশন লাইন, এই প্রেডিকশনটা তো ভালো, অ্যাভারেজের চেয়ে ভালো। তো সুতরাং এই ওপরের কোয়ান্টিটি হবে ছোট আর নিচেরটা হবে কিন্তু বড়। তাহলে ছোটকে বড়তে ভাগ দিলে কিন্তু এটা একটা ছোট কোয়ান্টিটি হবে, এটা 1 থেকে বিয়োগ দিলে এটা কিন্তু 1-এর কাছাকাছি গিয়ে থাকবে আর কি। আর যদি ওপরেরটা নিচেরটা সমান হয়, অর্থাৎ আমার প্রেডিকশন মডেলটা খুবই খারাপ যদি হয় আর কি, বলা হচ্ছে যে প্রেডিকশন মডেলটা ওর্স কখন হতে পারে, সবচেয়ে খারাপ হতে পারে যে অ্যাভারেজের মতো আর কি বিহেভ করছে আর কি, মানে অ্যাভারেজ ভ্যালু দিয়ে আমি কাজ করছি। তাহলে ওপরেরটা 1 নিচেরটা 1 হয়ে যাবে, সমান সমান হলে 1 হবে, 1 - 1 মানে এটা 0 হয়ে যাবে আর কি।
স্যার নিচের যে ওয়াই বার আছে এটা কি হচ্ছে প্রেডিক্টেড এর এভারেজ নাকি না না, এটা অ্যাভারেজ না, ওই যে সবগুলো ওয়াই ভ্যালু যোগ করে মানে ভাগ দেওয়া আর কি। ধরো সব ডিজার্ট ওয়ারের ভ্যালু হচ্ছে এভারেজ? হ্যাঁ, ধরো আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি। মানে স্যার যে ওয়াইটা আমরা চাইতেছি মানে ডিজার্ট যে ওয়াই, ধরো এরকম আছে তাই না পয়েন্ট, হ্যাঁ এরকম পয়েন্ট আছে 3, ধরো 6, আর একটা হলো 4, 8 বা 9, তাহলে এটার অ্যাভারেজ ওয়াই কত হবে? ওয়াই অ্যাভারেজ কত হবে? এটা তোমার তো প্রেডিকশন করা লাগবে না, সরাসরি কি করবা যে 3 প্লাস 6 6, হ্যাঁ প্লাস 9 ভাগ হলো 3, তাই না? এই হলো ঘটনা, এটাই আমার প্রেডিকশন। কিন্তু এটা বুঝতে পারছো? জি স্যার, এটা একটা হরিজন্টাল লাইন আর কি। হ্যাঁ, এটা হরিজন্টাল লাইন হবে, এটা ফিক্সড। এটা ভালো হবে? না স্যার। এই যে কোশ্চেন করছিল বুঝতে পারছো কিনা? স্যার মানে আবার কোশ্চেনটা ছিল স্যার ওয়াইয়ের যে এভারেজ আছে না এই ক্ষেত্রে হচ্ছে মানে ওয়াই ক্যাপ না, তো এটা হচ্ছে মানে টু যে ওয়াই ডিজার্ট আছে সেটার এভারেজ কিনা। হ্যাঁ, ইনপুট ভ্যালু থেকে তো আমি আসলে আমি চেষ্টা করছি কোন ভ্যালুটা আসলে এই ভ্যালু আমি রেড কালার দিয়ে দিচ্ছি, দেখো আমি কিন্তু এই ভ্যালুটা কিন্তু প্রেডিক্ট করছি না, এই ভ্যালুটা প্রেডিক্ট করছি আর কি। এটা বুঝতে পারছো? এখন প্রেডিকশনটা আমি তো কি করছি, আমি তো বলি না সবগুলো যোগ করে ভাগ দাও, এটাও তো একটা ব্যাপার যে সবগুলো ওয়াই যোগ করে আমি অ্যাভারেজ নিচ্ছি, তাহলে তো একটা প্রেডিকশন হলো। এটা একটা 15 3 18 হবে তাই না? এটা তার মানে 6 হবে এটা। কিন্তু প্রেডিকশন যদি আমরা যখন অ্যালগরিদম ইউজ করব, এম আর বি তে এটা নাও হইতে পারে। দেখো এইটা কি হচ্ছে, এইটা আমাদের প্রেডিকশন লাইনটা কেমন হবে? লাইনটা এরকম হওয়া উচিত কিছু একটা, তাই না? ওর লাইনটা কেমন হবে? ওর লাইনটা এরকম স্ট্রেট লাইন এরকম হবে। আমার যদি এখানে পয়েন্ট থাকে, এখানে পয়েন্ট থাকে, এখানে পয়েন্ট থাকে, দেখবা এইটার এরর এই যে এখান থেকে এইটুক, এখান থেকে এইটুক, আর এখান থেকে এইটুক, এটা একটা প্রেডিকশন লাইনের এরর। আর এর এরর কিন্তু অনেক বেশি হয়ে যাবে। এরর এটা হবে, এখান থেকে এইটা হবে, আবার এখান থেকে এইটা হবে। ওর এররটা সবসময় অ্যাভারেজটা বেশি থাকবে আর কি। অ্যাভারেজ যদি ভালো হইতো তাহলে তো আমরা ওই ওই অ্যালগোরিদম আনার চেষ্টাই করতাম না, তাই না? স্যার মানে এইটার ফিজিক্যাল মিনিং হচ্ছে যে এই প্লটে আমি যে এক্স ভ্যারিয়েবল গুলো দেখাচ্ছি সেই ভ্যারিয়েবলের সাথে আমার প্রেডিকশনের কোনো রিলেশন নাই এভারেজ লাইনটার জন্য। এক্স্যাক্টলি, আর মানে সেটা ওটাই তো আমার, worst case ওটাই আমাদের। রিগ্রেশন লাইন, ওটাই ওয়ার্স্ট কেস বলা হবে আর কি। এক্স্যাক্টলি, জি স্যার। কে প্রশ্ন করছিলা, মানে সে কনভিন্স কিনা? জি স্যার। না, ফুলি কনভিন্স তুমি? তাহলে তোমাকে আমি প্রশ্ন করবো একটা। বলো যে মানে ওপরেরটাই বড় হয়ে গেছে, এরকম সম্ভব কিনা কখনো যে ওপরেরটাই বড়, এইটা বড় আর নিচেরটা হলো ছোট? এরকম কখনো হইতে পারে কিনা? মানে বা হইলে কি হবে এটা? মানে এগুলো তো মানে রিয়েল সিনিয়রও কিন্তু না, কিন্তু সম্ভব কিনা। তবে এটা ঠিক যে ওপরেরটা যদি বড় হয় নিচেটা ছোট হইলে এটা 1 মাইনাস অনেক থেকে বড় হবে, তার মানে এটা নেগেটিভ হয়ে যাবে কিন্তু। আর টু স্কোর তাহলে নেগেটিভ হওয়ার সম্ভাবনা আছে যদি এরকম কেস হয়। জি স্যার। তাহলে কি হবে ঘটনা? মডেল ঠিকভাবে কাজ করতেছে না। মানে অ্যাভারেজের চেয়েও খারাপ, মানে এর চেয়ে খারাপ হইতে পারে না। ধরো তোমার এরকম তো, তুমি এটা অ্যাভারেজ তাও তো এর মধ্যে আছে, তুমি এরকম একটা লাইন ড্র করছো, বুঝছো? এইখানে এখানে একটা লাইন ড্র করছো, কেমন হবে তাহলে এটা বলো? এখান থেকে তুমি এরর গুলো বের করো, তাহলে অ্যাভারেজের চেয়েও খারাপ হয়ে যাবে। এখান থেকে দেখো, এখান থেকে এটুকু এরর, এখান থেকে এত বড় এরর, সব যোগ করো, এখান থেকে এত বড় এরর। অর্থাৎ এটা অ্যাভারেজের চেয়েও খারাপ পারফর্ম করছে আসলে। যদি এরকম হয় আর কি, আর স্কোয়ার মানে আর টু স্কোরটা যদি কখনো নেগেটিভ দেখো, তার মানে বুঝতে হবে যে এটা অ্যাভারেজের চেয়েও খারাপ পারফর্ম করছে এটা। যদিও বলা হচ্ছে যে অ্যাভারেজের চেয়ে কখনো খারাপ হওয়ার উচিত না, কিন্তু এমন কেস হয়ে গেছে হ্যাঁ যে এটা
অ্যাভারেজেও খারাপ হয়ে গেছে। অ্যাভারেজটা কি? অ্যাভারেজটা ইজি, অ্যাভারেজটা ইজি। ওই যে আমরা বললাম না হাউস প্রাইস প্রেডিকশন, যেটা আমরা খালি সবগুলো যোগ করে ভাগ দিলে তো হয়ে যেত, ঐকিক নিয়মের মতো আর কি। ঐকিক নিয়ম, সোজা কথা। ঐকিক নিয়ম দিয়ে তো আসলে মেশিন লার্নিং হবে না, না ওই অ্যাভারেজটাই আসলে ঐকিক নিয়ম। বোঝা গেছে এটা? হ্যালো, জি স্যার। আশা করছি তোমরা যে রিগ্রেশনটা, তোমাদের হাতে এগুলো জানাই আছে মোটামুটি, একটু রিভিউ আমরা করে ফেললাম। যে লিনিয়ার রিগ্রেশনটা একটা সিম্পল প্রোগ্রাম দিয়ে লিনিয়ার সিঙ্গেল ফিচার এবং মাল্টিপল ফিচার দিয়ে তাদের পারফরমেন্সটা আমরা বের করে দেখলাম আর কি। এবং লাইন তৈরি হবে, তবে পরেরটা ড্র করতে পারিনি, কারণ পরেরটা তো আসলে যখনই ফিচার মাল্টিপল হয়ে যাবে, ধরো দুটো ফিচার হয়েছে, ধরো এরিয়া এবং এজ আছে, তখন কিন্তু আমরা ড্র করতে পারছি না। এটা তখন এটা 2D তে চলে যাবে, তাই না? তখন এটা লাইনের পর এটা প্লেন হবে, তখন আর কিন্তু লাইন হবে না, এটা প্লেন হবে। এ পর্যন্ত ড্র করা যায় অবশ্য প্লেনটা কষ্ট মাস্টার, কিন্তু তারপরে কিন্তু 3 মানে তখন এটা আর প্লেন হবে না। হ্যাঁ, 3 বা তার বেশি ফিচার হয়ে গেলে এটা তখন হাইপার প্লেন হয়ে যাবে আর কি, মাল্টিপল ডাইমেনশন আর কি হবে। এইটা ড্র করা যাবে না আর কি। তোমাদের আর কোনো প্রশ্ন থাকলে করতে পারো, নাহলে আমরা আজকে এখানে শেষ করব। আগামীকালকে আমরা ক্লাসিফিকেশনটা একটু রিভিউ করব আর কি। আমি আগেই বলেছি প্রথম ক্লাসে যে আমরা একদম প্রত্যেকটা অ্যালগোরিদম পড়বো না, কিন্তু আমি জাস্ট একটু রিভিউ করে দিলাম যে রিগ্রেশনটা কিভাবে কাজ করছে, বা রিগ্রেশন অ্যালগোরিদমটা, এবং একটা ক্লাসিফিকেশন, একটা লজিস্টিক রিগ্রেশন যেটা আর কি বেসিক, যেটা একেবারে খুবই পপুলার। হ্যাঁ, সেটা নিয়ে আমরা কালকে আলোচনা করব, লজিস্টিক রিগ্রেশন। তারপরে আমরা একটু অন্যদিকে চলে যাব আর কি। আমি আগে বলেছি এটা কিন্তু ওই যে ইউজির মতো কোর্স খুব একটা হবে না, যে একেবারে আমরা ধরে ধরে প্রত্যেকটা অ্যালগোরিদম পড়বো। যেমন ওখানে নাইট বায়াস ছিল, এসবিএম ছিল, কেএনএন ছিল, কেমিন্স ছিল, তাই না? এগুলো আমরা ওইভাবে পড়বো না কিন্তু। এনি কোশ্চেন? তোমাদের কোনো কোশ্চেন আছে? এগুলো সব কিন্তু লেকচার নোটে থাকবে। আমি যেগুলো আজকে আলোচনা করলাম দেখো সবই লেকচার নোটে আছে, আমি এগুলো আপলোড করে দেবো। হ্যাঁ, যে সবই এগুলো কিন্তু আছে আর কি। হ্যাঁ, এই যে হাউস প্রাইস প্রেডিকশনটা সুন্দর করে সবকিছু সুন্দর করে দেওয়া আছে আর কি। তারপরে যে ম্যাট্রিক্স গুলো করে দেওয়া আছে। তার মনে হচ্ছে কোনো কোশ্চেন নাই, তাহলে আমি শেষ করতে পারি। আশা করছি কালকেও আমরা এই একই টাইমে 7 PM আমরা কালকে মিট করবো আর কি। তো আজকে শেষ করছি, সবাই ভালো থাকো। আচ্ছা, কাকে যেন অ্যাটেন্ডেন্স নিতে বলেছিলাম, একটা অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিবা। জি স্যার। তো আমি শেষ করলাম, সবাই ভালো থাকো, বেস্ট অফ লাক, গুড নাইট। স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।